আর কবে আর কবে হুঁশ ফিরবে? কত প্রাণ গেলে এসএলএসটি হবে আর এসএলএসটি যারা চাকরি পেয়েছে তারা বাঁচবে। আজ থেকে প্রায় 6 মাস আগে ইমরান মিয়া বলে একজন এসএলএসটি চাকরি প্রার্থী আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে যায়, অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যায়, অবশেষে অসুস্থ হয়ে ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হয়। আজ থেকে 6 মাস আগের ঘটনা। কেন, তা কি দাবি ছিল? নতুন এসএলএসটি কবে হবে, সরকার নতুন এসএলএসটি কবে নেবে। এই আন্দোলনটা চলছিল 2022 সাল থেকে। তারপরে এই গতকালকের খবর, দক্ষিণ 24 পরগনা জেলার সাগর বিধানসভার মহেন্দ্রগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রশান্ত দাস, 38 বছর বয়সী শিক্ষক প্রশান্ত দাস পৃথিবী ছেড়ে তিনি বিদায় নিলেন। তিনি অসুস্থ ছিলেন, সুগার, প্রেসার, সমস্ত কিছু আমি সংবাদ মাধ্যম থেকে পেয়েছি, সমস্ত সংবাদ মাধ্যম থেকে আমি এই কথাগুলো আমি বলছি। তিনি মারা যান, অসুস্থ ছিল। তা সত্ত্বেও সে কিন্তু ভেঙে পড়েনি। যে যোগ্য এসএলএসটি, যে যোগ্যদের যে মঞ্চ ছিল, সে মঞ্চে তিনি সক্রিয় সদস্য ছিলেন। আদৌ কি তাদের চাকরি টিকবে? সুপ্রিম কোর্টের শুনানিতে তিনি হতাশ। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যা আমি কিছু বলছি সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে দেখে বলছি। অবশেষে জানা যায় সে মারা গেছে। তো আমাদের রাজ্যে বর্তমান যে ভয়ঙ্কর পরিস্থিতি, 3200 মতো স্কুলে একটাও পড়ুয়া নেই। স্কুল আছে, পড়ুয়া নেই, শুধু ইমারত। অপরদিকে প্রায় 6200টি বিদ্যালয়ে, 6300টি বিদ্যালয়ে একজন করে শিক্ষক রয়েছেন। ভাবা যায়, 6300টি বিদ্যালয়ের শিক্ষক একজন করে। আর 2022-এ যে রিক্রুটমেন্টটা হলো, সেখানে শূন্যপদ ছিল প্রায় 11, অর্থাৎ 12,000, ম্যাক্সিমাম 12,000-এর মতো ভ্যাকান্সি ছিল। সেখানে 9,000 প্লাস রিক্রুটমেন্ট হয়েছে। আর এদিকে সংকটের ইতিহাসে, দুর্নীতির ইতিহাসে সব থেকে স্বচ্ছ টেট 2022, এই নিয়ে সরকারের কোনো হেলদোল নেই। যখন টেট 2022 হয় একদম স্বচ্ছ ছিল, এখন বিভিন্ন ভাবে আইনি প্যাচে আটকে গেছে। টেট 2022 একদম স্বচ্ছ ছিল, সরকার গুরুত্ব দেয়নি। আর এদিকে আমাদেরকে সমস্ত কিছুর জন্য আন্দোলন করতে হয়। আমি এই কথা বলেছিলাম রাজপথে, ধর্মতলায় দাঁড়িয়ে। রেজাল্টের জন্য আন্দোলন করতে হয়। চলো আমাদের প্রত্যেকটা পদে পদে আমাদের দাবি তুলতে হয়, আন্দোলন করতে হয়। যে এসএলএসটি চাকরিটা যেটা হয়েছে 2019-এ নিয়োগ হয়েছে, কিন্তু এসএলএসটি 2016-তে নোটিফিকেশন বার হয়েছে, এক্সাম হয়েছে, নিয়োগ হয়েছে 2019-এ। সেই এসএলএসটিটা কিন্তু আন্দোলনের ভিত্তিতে হয়। ভাবা যায়, আন্দোলনের ভিত্তিতে কিন্তু সেটা হয়েছিল। চাকরি পাওয়ার পরও আন্দোলন চলছে। অনেকে ভাবছে যে চলে যাক, প্যানেল বাতিল হয়ে যাক। আমি তাদেরকে বলছি, এই কথা কি নিজের স্বার্থের জন্য বলছো না তো? আসলে কে চুরি করেছে, কে করেনি, যদি প্যানেল বাতিল হয়ে যায় তাহলে ডবল অপরাধ হবে। এক, যারা দুর্নীতি করে ঢুকেছে, যারা দুর্নীতি করেছে, যারা টাকা নিয়েছে, তারা বেঁচে গেল, কিছু হলো না। তার মানে প্যানেল যদি এভাবে থেকে যায় যে দুর্নীতিগ্রস্ত অবস্থায় আছে, এতে করে কাদের ক্ষতি হলো? যারা যোগ্য চাকরি পায়নি, 5 বছর ধরে রাস্তায় আছে, তাদের ক্ষতি হলো। কিন্তু যদি প্যানেলটা চলে যায়, যারা যোগ্য চাকরি করছে তারাও গেল, একদম বিগ জিরো, কিছু থাকলো না। মাঝখান থেকে বেঁচে যাবে কে? যারা দুর্নীতি করেছে, যারা লুটেছে টাকা, তারা বেঁচে যাবে। তাদের অনেক রোজগার হয়ে যাবে, অনেক ইনকাম হয়ে গেছে, অনেক বেতন পেয়ে গেছে তারা। এটা আইনের ব্যাপার, আইন যা করবে করবে, কিন্তু যারা যোগ্য তাদেরই অপরাধটা কি? প্যানেল বাতিল হয়ে গেলে, হয়নি তাতে যদি এরকম উদাহরণ দেখতে পাই, প্যানেল বাতিল হয়ে গেলে আমাদের রাজ্য জুড়ে
একেবারে হাহাকার ছুটবে। কারণ স্বাভাবিকভাবে কারো বয়স 45-40 হয়ে গেছে, অনেক জটিলতায় মানসিকভাবে শারীরিকভাবে তারা আক্রান্ত হয়ে পড়ে আছে। এই মুহূর্তে প্যানেল যদি বাতিল হয়ে যায় তাহলে আরো কত রকমের ঘটনা আমরা রাজ্য জুড়ে দেখতে পাবো। প্রত্যেকটা চাকরি পরীক্ষা ক্ষেত্রে, বিশেষ করে টিচার রিক্রুটমেন্টের দিকে আমাদের নোটিফিকেশন বার করার জন্য আন্দোলন করতে হয়, আমাদের এক্সাম নেওয়ার জন্য আন্দোলন করতে হয়, আমাদের প্রশ্ন ফাঁস হয়ে গেছে তার বিরুদ্ধে আন্দোলন করতে হয়, নতুন করে এক্সাম নেওয়ার জন্য আন্দোলন করতে হয়, রেজাল্ট প্রকাশ করার জন্য আন্দোলন করতে হয়, পিডিএফ পাওয়ার জন্য আন্দোলন করতে হয়, এবার নিয়োগ করার জন্য, ইন্টারভিউর জন্য আন্দোলন করতে হয়, মেরিট লিস্ট বার করার জন্য আন্দোলন করতে হয়। আন্দোলন আন্দোলন আন্দোলন, এটা একটা ক্রাইটেরিয়া হয়ে গেছে, এক্সামে একটা ক্রাইটেরিয়া। প্রিলিমিনারি আর মেন বলে কিছু না, আন্দোলন হচ্ছে সব একটা স্টেপ। এই কথাই বলেছিলাম ধর্মমূলক তলায় দাঁড়িয়ে, কিন্তু আওয়াজ কে শুনবে? কে শুনবে? সময় হয়ে গেছে, আর ভিন্ন হয়ে থাকার সময় নয় এখানে। কখনো টেট প্রার্থী রাস্তায় দাঁড়াচ্ছে, কখনো ইন্টারভিউ কেউ রাস্তায় দাঁড়াচ্ছে, কেউ বিএড আলাদা হয়ে আছে, কেউ এনআইএস আলাদা হয়ে আছে, কেউ ইন সার্ভিস আলাদা হয়েছে, কেউ প্যারা টিচার আলাদা হয়ে লড়াই করছে। এইভাবে সবাই বিভিন্নভাবে ছত্রছায়া রয়েছে। আমাদের একটাই পরিচয় নিয়ে আন্দোলন করা উচিত, যে আমরা শিক্ষিত, আমরা দুর্নীতি শিকার, আমাদের সঠিক এক্সাম আপ টু ডেট ভ্যাকান্সিতে আমাদের নিয়োগ চাই। আজ খবরটা খুবই হৃদয় বিদারিত খবর, এটা আমরা আশা করি না, কিন্তু হচ্ছে, কিছু করার নাই। কারণ আমরা দ্বিধা বিভক্ত, আমরা সমস্ত দিক থেকে ভেঙে পড়েছি। আমাদের মধ্যে এক হয়ে লড়াই করার ক্ষমতা এখনো গড়ে ওঠেনি। যে বাংলা পুরো ভারতকে পথ দেখিয়েছিল, সেই বাংলায় আজ এরকম করছে। গোপাল কৃষ্ণ গোখলে, মহাত্মা গান্ধীর যে গুরু ছিলেন, গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। কিন্তু আজ সামান্য আমরা যে বিহারকে নিয়ে আমরা সবসময় একটা ব্যঙ্গ করে আসি, সবসময় এই বিহার সবসময় কম্পেয়ার করি, সেই বিহার আজকে টিচার রিক্রুটমেন্টে সারা দেশে ইতিহাস সৃষ্টি করেছে, মডেল তৈরি করেছে। আগামী এপ্রিল মাসে প্রায় 1,40,000 শূন্য পদে টিচার রিক্রুটমেন্ট হবে, এক্সাম হবে। আজকে এই সংক্ষিপ্ত কথা ছিল, কোনো আপডেট ছিল না, এটা দুঃখ শেয়ার করার একটা ছোট্ট একটা ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তবে একটা কথা বলবো, আমাদের মধ্যে যত যা কিছু হারিয়ে যাক না কেন, যারা চাকরি পায়নি, যারা চাকরি পেয়েছে তারপরও যদি এভাবে হতাশাগ্রস্ত হয়ে নিয়ে জীবন শেষ করে দেয়, তাহলে যারা চাকরি পায়নি, 5 বছর থেকে যারা রোদ বৃষ্টিতে, যারা হাজারটা বছর ধরে তারা দাঁড়িয়ে আছে, তারা কিভাবে বেঁচে আছে, তাদের দিকে তাকিয়ে থাকতে হবে এবং আমাদের লড়াইটা এভাবে করতে হবে। ওকে, টেক কেয়ার অ্যান্ড বাই। জয় হিন্দ।